বন্ধুরা, এখনকার এই ভিডিওতে আপনাদের সকলকে ফের একবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে যে রাজনৈতিক ঢামাডোল তৈরি হয়েছে, এই রাজনৈতিক ঢামাডোলের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের যুক্তি তর্ক এগুলো কিন্তু উঠে আসছে এবং বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন বিষয়গুলোকে বিভিন্নভাবে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা, এই পরিস্থিতির মধ্যে কিন্তু কিছু কিছু প্রশ্ন আমাদের সাধারণের মনে কিন্তু এগুলো অনবরত উঠছে এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবে আমরা জানার চেষ্টা করছি। যেমন ধরুন, ইদানিংকালীন যে বিষয়টা উঠে আসছে যে কংগ্রেস থেকে বারবার বলা হচ্ছে যে কোনো সময় এই সরকার পড়ে যেতে পারে। আবার এদিক দিয়ে আমরা যেটা দেখছি যে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দল এদের পক্ষ থেকে এনডিএ জোটের শরিকদের কাছে আহ্বান জানানো হচ্ছে যে আপনারা স্পিকার পদের জন্য আপনাদের প্রার্থী যদি দাঁড়া করান তাহলে আমরা সেই ক্ষেত্রে আপনাদের প্রার্থীদেরকে জয়ী করার জন্য ভোট দেব। অপরদিকে ইন্ডিয়া জোটের এই বিভিন্ন শরিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপির অনেক সাংসদ নাকি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার এনডিএ জোটের যে দুইজন কিং মেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এনাদেরকে প্রধানমন্ত্রী পদের জন্য অফার দেওয়া হয়েছে ইন্ডিয়ার তরফ থেকে। ঠিক যখন এনডিএতে থেকে তারা তাদের দাবি মতো কিছু গুরুত্বপূর্ণ পদ, মন্ত্রীর পদ তারা পাচ্ছেন না, তো সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কেন তারা ইন্ডিয়াতে মুভ করছেন না বা ভবিষ্যতে করবেন কি না, বা ইন্ডিয়ার তরফ থেকে যখন তাদেরকে বলা হয়েছে যে আপনারা আসুন, এসে একটা তৃতীয় ফ্রন্টের সরকার তৈরি করুন যেখানে কংগ্রেসের মতো বড় বড় দলগুলো আপনাদেরকে সহযোগিতা করবে, আপনারা সেখানে প্রধানমন্ত্রী হন, অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতেও আপনারা আপনাদের সাংসদকে মন্ত্রিত্বের দায়িত্ব দিন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষ করে চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর নীতিশ কুমার, এনাদেরই বা কী বক্তব্য, বা কেন আসলেন না, কেন এত বড় বড় অফার থাকা সত্ত্বেও, কেন এত সুযোগ থাকা সত্ত্বেও ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তারা সরকার তৈরি করলেন না, বা তাদের বক্তব্যই বা কী? যখন তাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার মতো পদের অফার দেওয়া হয়েছে তখন তাদের বক্তব্য বা কী ছিল? এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ইদানিংকালে সাধারণের মনে কিন্তু ঘুরপাক খাচ্ছে। সবাই আমরা এই বিষয়গুলো জানতে চাইছি। তো বন্ধুরা, এখনকার এই ভিডিওতে বিশেষ করে এই প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে শ্রী অখিল স্বামী একজন স্বনামধন্য রাজনৈতিক বিশ্লেষক তথা রাজনৈতিক বিশেষজ্ঞ, ঠিক এই বিষয়ের উপরে উনি কি বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক। नीतीश कुमार ने और चंद्रबाबू नायडू ने इंडिया गठबंधन वालों से कह दी है कि हमारी तो जो सीटें हैं वो हैं, लेकिन उससे तो आपको क्लियर मेजॉरिटी मिलती नहीं, तो आप बाकी इंडिपेंडेंट्स को अपने साथ कीजिए। और बंगाल के अंदर जैसे ममता दीदी 3 एमपी जो बीजेपी के हैं उनको तोड़ के अपने में शामिल कराने के लिए एक तरह से तैयार बैठी हैं, और अजीत पवार और एकनाथ शिंदे के भी जो सदस्य हैं वो किसी भी समय इंडिया गठबंधन में जा सकते हैं। अगर आप ये दिखा देंगे कि टीडीपी और जेडीयू के समर्थन करने से आपकी सीटें 280 के आसपास हो जाती हैं, तब तो हम जोखिम लें, वरना हम जोखिम क्यों लें? यहाँ बैठे हैं, अच्छे खासा पैसा मिल रहा है, सम्मान मिल रहा है, बार्गेनिंग हो रही है, सब कुछ हो रहा है, और हम छोड़ छाड़ के उधर चले जाएं और 10 दिन में सरकार गिर जाए तो क्या फायदा? तो आप 20-25 लोगों को अपनी तरह मिला लीजिए। और आपको ये पता ही होगा जो इंडिपेंडेंट जीते हैं उसमें से 10 इंडिपेंडेंट्स इंडिया गठबंधन के साथ देने के लिए तैयार हो गए हैं। पप्पू यादव ने तो खुल के कांग्रेस का समर्थन किया, कांग्रेस ज्वाइन कर ली है। ऐसे ही विशाल पाटिल जो महाराष्ट्र के हैं उन्होंने भी ज्वाइन कर ली है। इसके अलावा जो लद्दाख के हैं इंडिपेंडेंट उन्होंने भी कर ली है। ओवैसी साहब भी इंडिया गठबंधन के साथी हैं, चंद्रशेखर आजाद भी इंडिया गठबंधन के साथी हैं। तो इस प्रकार के 10 लोग हैं। इसके अलावा एकनाथ शिंदे और अजीत पवार को भी दे आर वेटिंग फॉर देयर कॉल एज टू व्हेन दे अल्टीमेटली डिसाइड टू लीव एनडीए एंड गो टू इंडिया अलायंस। और तब जेडीयू और टीडीपी को ये आसानी होगी कि वो इंडिया गठबंधन के साथ जाए, स्टेट के अपने हित का भी ध्यान रखे और एक स्थायी सरकार भी दे। তো বন্ধুরা, ওনার এই বক্তব্যের মধ্য থেকে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট হয়ে গেছি যে দুইজনকে নিয়ে এই সরকার গঠন এবং সরকার ফেলে দেওয়ার পেছনে যে দুইজন মুখ্য ক্যারেক্টার অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এনাদের কি বক্তব্য। এবং এখানে শ্রী অখিল স্বামী রাজনৈতিক বিশ্লেষক তথা বিশেষজ্ঞ, উনি যে কথাগুলো বলেছেন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যখন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে এই অফারগুলো দেওয়া হয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে,
তখন কিন্তু ইন্ডিয়ার কাছে বহুমত ছিল না। এমনকি নাইডুজি এবং নীতিশ কুমারের এই দুইজনের মিলিয়ে যে 28 জন সাংসদ রয়েছে, সেই 28 জনকে যুক্ত করলেও ইন্ডিয়া জোটের কিন্তু সেই জাদুই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য সেই 272 কিন্তু হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে প্রায় যে 17 জনের মতো যারা না এনডিএ না ইন্ডিয়ার এই যে তৃতীয় পক্ষের যারা রয়েছেন, তাদের উপরে কিন্তু একটা জোর দেওয়ার কথা এখানে উঠে এসেছে। তো এই ক্ষেত্রে বন্ধুরা ইদানিংকালে কিন্তু এই যে প্রায় 17 জন নির্দলীয় বা বিভিন্ন ছোট ছোট বিভিন্ন দলগুলো রয়েছিল, যারা না এনডিএতে যোগ দিয়েছিলেন না ইন্ডিয়ার সঙ্গে গিয়েছেন, এদের মধ্য থেকে কিন্তু প্রায় 10 জনের মতো সেখানে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ তারা রেখেছেন। এর মধ্যে অনেকেই কিন্তু ইন্ডিয়াকে সমর্থনও জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বন্ধুরা ইদানিং সময়ে যে বিষয়গুলো উঠে আসছে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের পক্ষ থেকে যেভাবে দাবি করা হচ্ছে যে বিজেপির প্রায় কয়েকজন সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তারা তৃণমূলে চলে আসতে চাইছেন। অপরদিকে আমরা যদি মহারাষ্ট্রের অবস্থাটা দেখি, মহারাষ্ট্রে কিন্তু ইতিমধ্যেই অজিত পাওয়ার এনডিএ সরকারের প্রতি তার যে ক্ষোভ সেটা কিন্তু সে প্রকাশ করেই ফেলেছে। এবং ইদানিংকালে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণের মাধ্যমে যেটা চলে আসছে যে অজিত পাওয়ার কিন্তু তার কাকা শরদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ তৈরি করে ফেলছেন এবং অনেক ক্ষেত্রেই তারা কিন্তু অপেক্ষায় আছেন যে ইন্ডিয়ার তরফ থেকে যদি কোনো ধরনের ডাক তারা পান, সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা পজিটিভ রেসপন্স দেবেন। পাশাপাশি আমরা যদি দেখি একনাথ শিন্ডের ব্যাপারটা, উনিও কিন্তু অনেকটা মুখিয়ে রয়েছেন ইন্ডিয়ার প্রতি, কারণ সেখানে তিনি বিজেপির তরফ থেকে যে 400 পারের ডাকটা দেওয়া হয়েছিল, সেই 400 পারের ডাক দেওয়ার কারণেই নাকি এইবারের ফলাফল এমনটা হয়েছে বলে উনি কিন্তু দোষ চাপানোর চেষ্টা করেছেন বিজেপির উপরে। তো সেই ক্ষেত্রে একনাথ শিন্ডের অবস্থান নিয়েও কিন্তু কিছুটা অস্পষ্টতা তৈরি হয়ে গিয়েছে এবং অনেক ক্ষেত্রেই বিভিন্ন মিডিয়াতে যেটা বলা হচ্ছে যে ওনার সমর্থক যারা রয়েছেন, বিভিন্ন নেতৃত্বরা যারা রয়েছেন একনাথ শিন্ডের শিবসেনাতে, তারাও নাকি উদ্ধব শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনেক ক্ষেত্রেই তারা ইন্ডিয়ার প্রতি কিন্তু কিছুটা মুখিয়ে রয়েছেন। কিছু কিছু মিডিয়াতে তো এমনও বলা হচ্ছে যে ইন্ডিয়ার তরফ থেকে যদি তাদেরকে ডাকা হয়, তাহলে তারা কিন্তু সেই ক্ষেত্রে একটা পজিটিভ রেসপন্স দেবে। তো বন্ধুরা এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবার যদি দেখা যায় যে ইন্ডিয়া জোটের পক্ষে যারাই রয়েছেন, পাশাপাশি যদি এই যে এক্সট্রা সাংসদরা রয়েছেন, এদিকে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে বা অজিত পাওয়ারের কথাই বলুন, বা এদিকে তৃণমূলের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে এদের কথাই বলুন, বা তৃতীয় পক্ষের যে সমস্ত নির্দল সাংসদরা রয়েছেন প্রায় 17 জনের মতো এখানে আছেন, এদের কথাই বলুন, তো সবাইকে জড়ো করে যদি ইন্ডিয়া সেখানে এমন একটা সংখ্যায় গিয়ে পৌঁছতে পারে যেখানে জেডিইউ এবং টিডিপির এই 28 জন সাংসদকে মেলালে সেখানে 280 বা এর পাশাপাশি সংখ্যায় পৌঁছে যেতে পারবে ইন্ডিয়া জোট, তখন কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এরাও কিন্তু বসে থাকবে না, এরাও কিন্তু তখন এদিকেই চলে আসবে। এই বিষয়টাই কিন্তু এখানে একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, যিনি রাজনৈতিক বিশ্লেষকও বটে, শ্রী অখিল স্বামী, উনি কিন্তু খুব স্পষ্টভাবে এখানে বলার চেষ্টা করেছেন। তো বন্ধুরা সর্বোপরি একটা কথাই বলবো, ইদানিংকালীন বিভিন্ন মিডিয়ায় যেটা উঠে আসছে যে ইন্ডিয়া জোটের পক্ষে মানুষ কিন্তু ধীরে ধীরে ধাবিত হচ্ছে, বিভিন্ন সাংসদরা কিন্তু সেদিকে যাওয়ার চেষ্টা হচ্ছে। পাশাপাশি আমরা যদি এনডিএ জোটের ব্যাপারটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোদিজি এমন একটা অ্যাটিটিউড দেখাচ্ছেন, এখনও কিন্তু এই যে ধরুন কিছুদিন আগে যখন মন্ত্রিসভাটা তৈরি হলো, তখন কিন্তু সেখানে দেখা গেল কি যে উনি জোট সঙ্গীদেরকে তেমন একটা প্রাধান্য না দিয়ে ওনার নিজেদের মধ্যেই কিন্তু শক্তিটাকে কেন্দ্রীভূত রাখার একটা প্রবণতা সেখানে লক্ষ্য করা গিয়েছে। স্বাভাবিক কারণেই ছোট ছোট যে জোট শরিকরা রয়েছেন তারা কিন্তু সেই ক্ষেত্রে খুশি না, এবং এতে করে এদের মধ্যে যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, এরও কিন্তু বিভিন্ন বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন মিডিয়া বিশ্লেষণের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আমরা এগুলো জেনে গিয়েছি। পাশাপাশি ইদানিংকালীন আরএসএস যেভাবে বিজেপির উপরে দোষারোপ করছে, এই যে সামগ্রিক বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু একটা জিনিসই সামনে আসছে, এবং যেভাবে কংগ্রেস দাবি করছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা বলছেন যে কোনো সময় এই সরকার পড়ে যাবে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এরই মধ্যে আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে, স্পিকার নির্বাচনের বিষয়টা, এই স্পিকার নির্বাচনের বিষয়টা নিয়েও কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। তো স্বাভাবিক কারণে বন্ধুরা আমাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, অন্ততপক্ষে যতদিন না পর্যন্ত এই সরকারের প্রথম সংসদ অধিবেশনটা শুরু হচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে যে সংসদ অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হয়তোবা অনেক বড় বড় ঘটনার সাক্ষী আমরা থাকতে চলেছি। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।